বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এখন পড়ব তৃতীয় অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য। এই অংশের প্রথম পর্ব আমরা কি কি জানবো সেটা দেখে নাও। তুর্কি আক্রমণ, সামাজিক সাংস্কৃতিক পরিণাম। আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। খুব গুরুত্বপূর্ণ, দাগিয়ে নাও। কত খ্রিস্টাব্দে কে লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন? সেন বংশকে গৌড় দেশ থেকে নিশ্চিহ্ন করে খিলজি একে একে পশ্চিম ও উত্তরবঙ্গ অধিকার করে। এভাবে বঙ্গদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়। ধ্বংস হয় মন্দির, বৌদ্ধ বিহার, ধর্মীয় নিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, পাণ্ডুলিপি প্রভৃতি। 1493 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হুসেন শাহ। তার সুশাসনে আর পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য পুনরুজ্জীবন লক্ষ্য করা যায়। তাহলে দেখো, ওই 1203 আক্রমণ, তারপর পুনরুজ্জীবন 1493 মানে 1500। ওই যে 1200 মানে 1 থেকে ওই 1200 থেকে 1300, 1300 থেকে 1400, এই যে প্রায় 150-200 বছর কিন্তু বাঙালিরা অস্থির পরিবেশ। এই সময় কোনো সাহিত্য সৃষ্টি পাওয়া যায়নি। তাই এই টাইম পিরিয়ডকে বলা হচ্ছে অন্ধকারময় যুগ। ক্রমশ সাহিত্যের ক্ষেত্রে আর্য অনার্যের সংমিশ্রণ, পৌরাণিক কাহিনীর সঙ্গে লৌকিক কাহিনীর সংমিশ্রণ ঘটতে থাকে। সংস্কৃত সাহিত্য ধারার বঙ্গানুবাদ শুরু হয়। মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী রচনা শুরু হয়। বাইরের শক্তির আঘাতে বাঙালি জাতীয় জীবন তার নানা অসঙ্গতি, ভাঙন, ভেদাভেদ ভুলে সংহত শক্তিরূপে আত্মপ্রকাশ করে। বিষয়টা কি দেখো, চর্যাপদের পরে একটা প্রায় 150 বছর মিসিং, কোনো সাহিত্য সৃষ্টি পাওয়া যায়নি। তারপর 1351 থেকে 1760 বা 1799, আমরা 1800 আগ পর্যন্ত একটা জার্নি, সেই জার্নিটাই হচ্ছে মধ্যযুগ। কিন্তু এই যে 1493 এর পরবর্তী সময়ের যে মধ্যযুগ, এই মধ্যযুগে কি কি আছে? লৌকিক সাহিত্য, সেটা কিন্তু অনেক প্রকট হয়ে উঠলো। আর কি মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী প্রকট হয়ে উঠলো। এবার এখানে আবার চৈতন্যদেবের আবির্ভাব। চৈতন্যদেবের আবির্ভাবের আগের বৈষ্ণব সাহিত্য, চৈতন্যদেব সমসাময়িক বৈষ্ণব সাহিত্য, চৈতন্যদেব পরবর্তী বৈষ্ণব সাহিত্য। এবার তোমরা বলতেই পারো, স্যার মধ্যযুগের মধ্যে হঠাৎ করে চৈতন্যদেব চলে আসলো কেন? তার প্রথম এবং প্রধান কারণ চৈতন্যদেবের অবদান বাংলা সাহিত্যে, সেটা নিশ্চয়ই আলাদা একটা ক্লাসে তো অবশ্যই আলোচনা করব। চৈতন্যদেব একটা বড় ফিগার, এটা মাথায় রেখো। এবং চৈতন্যদেব একই দেহে কৃষ্ণ, একই দেহে রাধা। তাহলে এক বৈষ্ণব পদাবলী, সে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্যে চৈতন্যদেব আর বৈষ্ণব সাহিত্য মিলেমিশে একাকার হয়ে গেল। এবং নানা কিছু, যেমন জীবনী সাহিত্য, গৌরচন্ডিকা, গৌরঙ্গ বিষয়ক পদ, এইগুলোর চৈতন্যদেবকে কেন্দ্র করেই বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটল। সেগুলো আমরা আস্তে আস্তে সবই জানবো। তাহলে আমরা জানলাম তুর্কি আক্রমণ এই পর্বে। দ্বিতীয়ত আমরা জানবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মাথায় রেখো একটা বিষয়, যদি চর্যাপদের প্রকাশকাল না আসে, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল আসবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন আবিষ্কার হলো, তখন কিন্তু আলোড়ন পড়ে গেল। এক চর্যাপদ, প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন, আর মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দেখে নাও, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ, বানানটা খেয়াল রাখবে। 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। দাগিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। আখ্যান মানে কাহিনী নির্ভর কাব্য, কাহিনী নির্ভর কাব্য। তাহলে বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ, তাহলে কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ। কত খ্রিস্টাব্দে? 1909। কোথায়? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যর পুঁথি আবিষ্কার করেন। তার মানে দেখো, এক মধ্যযুগের প্রাচীন পুঁথি। 2 নম্বর হচ্ছে
বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক। জয়দেবের গীতগোবিন্দম বাংলায় কিন্তু লেখা ছিল না, রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক এর আগের সাহিত্য জয়দেবের গীতগোবিন্দম, কিন্তু বাংলায় লেখা এই প্রথম। বোঝা গেল? তা সেই দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখো। এবারে দেখো 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি তারই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। তাহলে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ। কোন প্রকাশনী? বঙ্গীয় সাহিত্য পরিষদ। সাল 1916। 1916 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। আচ্ছা, তারপর কি দেখো, কাব্যের প্রাপ্ত পুঁথিটির প্রথম ও শেষ দিকে কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থ নাম, রচয়িতা, রচনাকাল সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা থেকে যায়। তোমরা বুঝতেই পারছো, গোয়াল ঘরের মাচায় কাব্যটি পাওয়া যাচ্ছে, তাহলে কি হচ্ছে, পুঁথিটির প্রথম ও শেষ দিকের কিছু পৃষ্ঠা না পাওয়া যায়, গ্রন্থ নাম, রচয়িতা, রচনাকাল সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা থেকে যাচ্ছে। বস্তুত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদকদেরই দেওয়া। প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ থাকাও নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ মনে করেন পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ না থাকায় সম্পাদকের প্রদত্ত নামই এর পরিচয়। মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে গবেষকদের অনুমান। দাগিয়ে নাও, মধ্যযুগের আদি পর্বের, মধ্যযুগের প্রথম পর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রচিত। তাহলে যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সময় রচিত, কি লিখবে? চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রচিত। এবং গবেষকদের এটা অনুমান, নির্দিষ্ট করে কে বলতে পারে। আর এই সমস্ত পুঁথির শেষে ভণিতা থাকে। ভণিতা মিন্স কি, যে কে লিখছেন, কবে লিখছেন, তার বিবরণ। এবার অধিকাংশ ক্ষেত্রে গোয়ালঘরের মাচায়, মানে সেই সময়ের মানুষের বাড়িঘর আজকের বাড়িঘরের মতো ছিল না, এবার সেই রকম যত্নেও থাকতো না, তাই শেষের দিকের পৃষ্ঠা কিন্তু অধিকাংশ সময় পাওয়া যেত না। তোমরা দেখেছো চর্যাপদেরও কিন্তু 51টা পুঁথি পাওয়া যায়নি, 46.5টি পুঁথি পাওয়া গেছে। সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি, তাহলে সংস্কৃত ভাষার অভিজ্ঞ কবি বড়ুচণ্ডীদাস। এই বড়ুচণ্ডীদাস নাম নিয়েও বিতর্ক আছে। বড়ুচণ্ডীদাস, অনন্ত বড়ুচণ্ডীদাস অথবা চণ্ডীদাস, মানে কি সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি। এই যে বড়ুচণ্ডীদাস, এই বড়ুচণ্ডীদাসের নির্দিষ্ট নাম বলা বড় মুশকিল। ধরো বড়ুচণ্ডীদাস তিনি কবির নাম, কেউ ধরো অন্য কেউ লিখছে, তিনি বড়ুচণ্ডীদাসটাকে দেখে তাকে অনন্ত জুড়ে দিচ্ছে। মানে আমার নামে ধরো যদি বের করি কবিতা, যদি প্রকাশিত হয়, কেউ তো পড়বে না। ওই বড়ুচণ্ডীদাস নামটা থাকলে কিন্তু অনেকে পড়বে। চণ্ডীদাস বা শুধু চণ্ডীদাস, এই চণ্ডীদাস নাম নিয়েও বিতর্ক আছে। ভাগবতাদি পুরাণ জয়দেবের গীতগোবিন্দ থেকে যেমন অকুণ্ঠ সাহায্য নিয়েছেন, কি বললাম, অভিজ্ঞ ছিল না বড়ুচণ্ডীদাস, তাই তিনি কি করেছেন, জয়দেবের গীতগোবিন্দম পড়েছেন, ভাগবত পুরাণ পড়েছেন, সাহায্য নিয়ে লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনীর সহায়তা নিয়েছেন। একটু আগে কি বললাম, ওই যে তুর্কি আক্রমণের পরবর্তী সময়ের যে সাহিত্যটা, সেই সাহিত্যে আস্তে আস্তে লৌকিক সাহিত্য প্রবেশ করবে, ও লোকজীবন নির্ভর। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়লে তোমার কখনোই মনে হবে না এই কৃষ্ণ আমাদের আরাধ্য কৃষ্ণ, আমাদের দেবতা কৃষ্ণ। বোঝা গেল, জয়দেবের গীতগোবিন্দমের কৃষ্ণ অনেক উচ্চ মার্গের, আর এখানের কৃষ্ণ সমাজের এক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে মাত্র। বোঝা গেল, জয়দেবের গীতগোবিন্দ হলো, হ্যাঁ, এবং রাধা, এই যে রাধা চরিত্রটির পরিকল্পনাতে তিনি তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কাব্যে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে ধরে বারংবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন। পৌরাণিক পরিচয় তুলে ধরেছেন তার, এবং বারংবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন। একটা বিবাহিত নারী কিভাবে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, বিষয়টাই সম্পূর্ণ অবৈধ সমাজের চোখে, না? পরিশেষে আত্মসমর্পণ ও বিরাগের বিলুপ্তি যথার্থ কৃষ্ণপ্রিয়া হয়ে ওঠে। এই সমগ্র বিষয়টিকে কবি সংলাপ ধর্মী নাটক, বোঝার চেষ্টা করো। সংলাপ ধর্মী নাটক মানে টোটালটাই কনভারসেশন বেস,
নাটকের কিন্তু জন্ম হয়নি, এই শুরু হলো নাটকের পথ চলা। ওই যে রাধা কৃষ্ণ পড়ায় 3টে চরিত্র, আর কনভারসেস মানে টোটালটা কিন্তু কথোপকথন ধর্মী, কথোপকথনের ঢঙে কিন্তু পুরোটা লেখা হচ্ছে। আখ্যান কাব্য মানে কাহিনী কাব্য গীতি কবিতার মিশেলে অপূর্ব সুন্দরভাবে গড়ে তুলেছেন। পরবর্তীকালের বৈষ্ণব পদাবলী রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কিত রাধা চরিত্র লক্ষ্য করা যায়। বৈষ্ণব পদাবলীর যে রাধা মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরে আসছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী তো একদম লং টাইম জার্নি করলো, একদম অনেকে মিলে লিখলেন। যতীন্দ্রদেবের আগের বৈষ্ণব পদাবলী, সমপর্যায়ের বৈষ্ণব পদাবলী, পরবর্তী পর্যায়ের বৈষ্ণব পদাবলী। রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কিত রাধা চরিত্রে লক্ষ্য করা যায়। মানে বৈষ্ণব পদাবলীতে তার সাহিত্যের প্রভাব আছে। দেখো প্রভাব তো পড়বেই, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর প্রভাব পড়েছিল। তোমাদের বাড়ির কাছে আরশিনগর পড়বে, দেখবে লালন ফকির পাবে, সে লালন ফকিরের প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপর পড়েছিল। বাউল তত্ত্ব, আধ্যাত্মিকতা রবীন্দ্রনাথকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তারপরে আলটিমেটলি এগুলো পড়বেই, কিছু করার নেই। শেলিকিট সুয়ার্তের প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপর পড়েছিল। তাই বলছি যে ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রভাবে যে রাধা চরিত্র আর বৈষ্ণব পদাবলী রাধা চরিত্রের মধ্যে তার প্রভাব লক্ষ্য করা যায়। এইবার খেয়াল দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, সমগ্র কাব্যটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি পর্বে বিভক্ত? লিখে নাও, দাগিয়ে নাও, 13টি খণ্ডে বিন্যস্ত। মনে রাখতে হবে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছট্টখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড আর রাধা বিরহ। এখানে জন্ম, তাম্বুল, দান আছে বলে তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসলে কিন্তু হবে না, লিখতে হবে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড। আর বিষয়গুলো সম্পর্কে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবি। জন্মখণ্ড মানে এখানে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত দেখানো হচ্ছে। তাম্বুলখণ্ড মানে পানের মধ্যে কর্পূর দিয়ে নিবেদন করা, মানে প্রেম নিবেদন ছিল। দেখো কোনো কিছুই না নতুন হয় না। আজকে তোমরা মেলায় যাচ্ছ বা বিভিন্ন বড় অনুষ্ঠানে যাচ্ছ, ফায়ার পান খাচ্ছ, দেখছো কি করে, কর্পূরের মধ্যে আগুন ধরিয়ে দেয় আর কর্পূর জ্বলে। তাই তাম্বুলখণ্ড, দানখণ্ড, এই মানে কৃষ্ণ নানাভাবে রাধাকে পাওয়ার জন্য যত রকমভাবে বিরক্ত করা যায় করে গেছে। এবার মানে আর বলছি না এইসব বিষয়, মানে কীভাবে ডিস্টার্ব করেছে, মানে সমাজের কোন শ্রেণীর চরিত্রকে তিনি প্রতিনিধিত্ব করেছেন বড়চণ্ডী দাস বোঝাই যায়। মানে কখনোই কোনো একটা মানে এগুলো আজকের সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। যাই হোক, আবার এখানে ব্যাপার আছে যে কৃষ্ণের হল্লাদিনী অংশ থেকে রাধার আবির্ভাব, কৃষ্ণের আনন্দের অংশ থেকে, সেই দিক থেকে আবার কৃষ্ণ রাধারই অংশবিশেষ। কিন্তু বাস্তবিক পক্ষে ছোটবেলায় মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, রাধার তো বিয়ে হয়ে গেছে আইহনের সঙ্গে, রাধারও কিছু করার নেই। আচ্ছা, দানখণ্ড মানে এখানে কৃষ্ণ দান চায়। মানে কিছু কিছু জায়গা পড়লে খুব কদর্য বলে মনে হবে একেবারে, মানে কি বলবো, আদি রসাত্মক বিষয়পত্র। নৌকাখণ্ড মানে রাধাকে তো ওই দুধের পসরা নিয়ে বিক্রি করতে যেতে হতো, তাই নৌকায় উঠে মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ এবার ব্ল্যাকমেল করছে আর কি, মানে দেখছে যে নৌকো চালাচ্ছে সে আলটিমেটলি কৃষ্ণ। হ্যাঁ, ভারখণ্ড এবার সে ভার বহন করছে, ছত্রখণ্ড সে ছাতা ধরছে, মানে যত রকমভাবে ডিস্টার্ব করা যায় আর কি করে গেছে। এবার যখন দেখছে এত প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান, তখন তার আঘাত লাগছে, খারাপ লাগছে। এবার সে তার যে কাজগুলো করতে এসেছিল, কালীয় দমন খণ্ড, বৃন্দাবন খণ্ড, সে ওই দিকে চলে যায়। যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, ওই মানে তোমার বান মারা বোঝো তো, ওই গ্রামগঞ্জে আছে দেখবে, সেই বান মানে পরস্পরের বান মারার বিষয়। বংশীখণ্ড মানে কৃষ্ণের বাঁশি চুরি করে নিয়ে যাচ্ছে। এইখানে এই রাধা বিরহ অংশটা খুব ইম্পর্টেন্ট। রাধা বিরহ কিন্তু প্রক্ষিপ্ত মানে ইনকমপ্লিট, তাই রাধা বিরহটাও কিন্তু মানে অন্যান্য পর্বের থেকে সম্পূর্ণ আলাদা, নাম্বার 1। নাম্বার 2, এই ব্যাপারটা হচ্ছে যে যখন কৃষ্ণ সরে আসলো তখন রাধার কিন্তু নিজেরও প্রচণ্ড, রাধাও অলরেডি কনভার্ট হয়ে গেছেন, কিন্তু সব কিছুর একটা শেষ থাকে। তাই কৃষ্ণ প্রত্যাখ্যান হয়েছেন, আঘাত পেয়েছেন, তাই কৃষ্ণ ওখান থেকে সরে এসছেন, কিন্তু রাধাও তখন অলরেডি কৃষ্ণের প্রেমে পাগল পাড়া,
অবস্থা। কিন্তু ততক্ষণ তো তাই ওই যে রাধা বিরহ, রাধা আর কৃষ্ণকে পাচ্ছেন না, কৃষ্ণের অপেক্ষায় আছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে যে কত বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে, মানে মানে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং এক একটা সাহিত্য। রাধা বিরহ অংশ নিয়ে রাধার দুঃখ কষ্ট যন্ত্রণা কীভাবে ফুটে উঠেছে। কালো জল দেখে কৃষ্ণের কথা মনে পড়ছে, জল আনতে যাচ্ছি কৃষ্ণের কথা মনে পড়ছে। বৈষ্ণব পদাবলীতে অভিসার পর্যায়, মাধুর পর্যায়, বিরহ পর্যায় অসাধারণভাবে ফুটে উঠেছে। যাই হোক, ওই রাধা বিরহ অংশটা। আচ্ছা, এই 13টি খণ্ডে বিন্যস্ত কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবেশ পর্যন্ত কাহিনী দ্বারা কাব্যটিতে বিধৃত হয়েছে। কাব্যের মূল চরিত্র 3টি, লাগিয়ে ফেলো, কৃষ্ণ, রাধা, বড়াই। পরীক্ষায় প্রশ্ন আসে। কাব্যটি উক্তি প্রত্যুক্তিমূলক, মানে কনভারসেশন বেস। তখনও বাংলায় নাটক আসেনি, অনেক পরে নাটক আসবে, কিন্তু নাটকের বীজ কিন্তু বপিত আছে। ঠিক যেমন করে চর্যাপদের কাব্যমূল্যে তোমরা দেখেছো যে কিছু কিছু গানের রাগ তাল এখনো আমরা হুবহু ব্যবহার করি, ঠিক তেমনই এখানে এই উক্তি প্রত্যুক্তিমূলক আগামী দিনে নাটকের জন্ম দেবে। অসাধারণ। এছাড়া কাব্যে প্রচুর রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়। পয়ার ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ, পয়ার মানে হচ্ছে একটা লাইনের পর একটা লাইন পরপর লাইন, মানে যেমন তুমি বিভিন্ন কবিতা পড়ো না, সেরকম নর্মাল কবিতা 2 লাইন 2 লাইন করে। আর ত্রিপদী হচ্ছে 3টি পদে, একটা লাইন ফাঁকা দিয়ে আরেকটা লাইন, মাঝে আর একটা লাইন। ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায়। তার মানে ছন্দের দিক থেকে অনেক বেশি উৎকৃষ্ট ছিল। অলঙ্কার শাস্ত্র, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, মানে অলঙ্কার কেন ব্যবহার করা হয়? কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। তারও ব্যবহার অত্যন্ত ব্যাপক। গ্রামীণ সংস্কার, সামাজিক রীতিনীতির পরিচয় কাব্যটিতে পাওয়া যায়। এবার খুব ভালো করে সহজে বোঝো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু অনেক বড় বৃহত্তম একটি বিষয়। তোমরা চর্যাপদ যেমন ডিটেলসে পড়লে, ওরকম তো প্রত্যেকটা ডিটেলসে দিলে অনেক বড় সিলেবাস হয়ে যাবে। তাই তোমাদের একাদশ শ্রেণীর জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা পাঠের একটা সংক্ষিপ্ত সার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু আমি আবারও বলছি অনেক বড়, সেটা সংক্ষেপে তোমাদের দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখে নাও। এই পর্যন্ত কার কি সমস্যা আছে বলো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে করো। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল। এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। তোমরা ফেসবুক পেজ, সেখান থেকে ঘুরে আসতে পারো। ঠিক আছে, খুব ভালো থেকো।